স্বাগত। আর 5টার বুলেটিন নিয়ে নতুন কিছু ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আমি রয়েছে আপনাদের সঙ্গে সুপর্ণা, আর আমার সঙ্গে রয়েছে আমার সহ সঞ্চালক অঞ্জন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার শুরুতেই যে বিষয়টা বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছিলেন, চ্যাংদোলা মন্তব্য। আর সেই মন্তব্যের পাল্টা মন্তব্য করেন কে? হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। আর এই দুই মন্তব্যকে কেন্দ্র করে চ্যাংদোলা বনাম হুমায়ুন কবিরের যে মন্তব্য ঠুসে দেব, সেই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল। ঠিক কি মন্তব্য করেছিল আর কবে এই মন্তব্যের সূত্রপাত, সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের অঞ্জন তুমি একটু বলো। একদমই তাই, একদম পাল্টা যেটা আপনারা দেখতেও পাচ্ছেন যে চ্যাংদোলা বনাম ঠুসে দেব লড়াই চলছে রাজ্য জুড়ে। কার্যত গত মঙ্গলবার অর্থাৎ 11 তারিখ বিধানসভা চত্বরের বাইরে তখন সুপর্ণা কার্যত সরগরম রাজ্য রাজনীতি। তার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি দিলেন মুসলমান বিধায়কদের, একেবারে কোট আনকোট নির্দিষ্ট সম্প্রদায়কে কার্যত তিনি টার্গেট করলেন, নিশানা করলেন। বললেন চ্যাংদোলা করে 2026-এর বিধানসভার পরে যদি বিজেপি এই রাজ্যে আসে সেসব মুসলমান বিধায়কদের বের করে দেবেন বিধানসভা চত্বরের বাইরে। অর্থাৎ কার্যত সেই বিষয় নিয়ে শুরু হলো তীব্র রাজনৈতিক চর্চা। তার কারণ একদিকে আপনারা জানেন হিন্দু ভোট ইস্যু করবার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গেরুয়া শিবির। আর ঠিক সেই ঘটনায় পারদ আরও বেশি চলল যখন তিনি বলে বসলেন মুসলমান বিধায়ক। অর্থাৎ বুঝতেই পারছেন সাম্প্রদায়িকতার রাজনীতি ঠিক কোন জায়গায় এসে ঠেকেছে। আচ্ছা, এই বিষয়ে সূত্রপাত তো 11 তারিখ থেকে, কিন্তু কি ঘটনা এক্সাক্ট ঘটেছিল একটু দেখাই সুপর্ণা। একেবারে আমরা দেখব বিস্তারিত। এগারোই শুভেন্দুর জোরালো হুঙ্কার, মাননীয়া ও বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবো। বিধানসভার বাইরে তখন রাজনীতির পারদ চলছে। কোট আনকোট শুভেন্দুর নিশানা সরাসরি মুসলমান বিধায়ক। 26-এর পর রাজ্যে বিজেপির আগমনে তাদের বিধানসভার বাইরে চ্যাংদোলা করে বের করে দেওয়ার নিদান। পাল্টা হুমায়ুন কুকথার রোল, ঠুসে দেব পাল্টা বয়ান। কুকথার রাজনীতি তো চলছে, দোসর এখন ধর্মযুদ্ধ। কে কত হিন্দু আর কে কত মুসলিম, কখনো বিধানসভার ভেতরে স্বঘোষিত ব্রাহ্মণ সার্টিফিকেশন, কখনো বা দলের থেকেও জাতি বড়র মতো মন্তব্য। সরগরম রাজ্য রাজনীতি। ধর্মযুদ্ধের এই ধারাবাহিকতায় বারুইপুরে বিরোধী দলনেতা, ছবিটা কালো পতাকা বনাম জয় শ্রীরামের লড়াই। বারুইপুর অভিযান কার্যত রণক্ষেত্র। শুভেন্দু দিলেন আগামী 27 তারিখ এসপি অফিসে অভিযানের ডাক। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। স্লোগানে স্লোগানে উঠে এলো আবারও জাতির অলক্ষী ধারা, ধর্মের গোলক ধাঁধা। বিরোধী দলনেতার স্পষ্ট নিশানা নির্দিষ্ট সম্প্রদায়। সবার হাতে এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই, ধর্মযুদ্ধ এখন সপ্তম সুরে। তবে তালটা কাটল। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই, বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে। তাই আজকের সাদা প্রশ্ন, হিন্দু মুসলিম বিভাজনের মাঝে রাজনৈতিক হাত সেঁকতে গিয়ে আখিরে লাভ কার? 26-এর রাজনীতির ময়দানে গ্যাস, পেট্রোল, বেকারত্ব এসবের ঊর্ধ্বে শুধু হিন্দু হিন্দু ভাই ভাই ধর্মযুদ্ধই কি শেষ ব্রহ্মাস্ত্র রাজনৈতিক নেতাদের? ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। দেখালাম আপনাদেরকে বিশেষ প্রতিবেদন শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যকে কেন্দ্র করে। 11ই মার্চের ঘটনা, আর এই ঘটনার পাল্টা মন্তব্য করে হুমায়ুন কবির। তিনি মন্তব্য করেন 12ই মার্চ।
তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন একবার আপনাদেরকে শোনাই। বাংলায় শুভেন্দু বলেছিলেন যে বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে, এই ঔদ্ধত্য দিল্লিতে কেজরিওয়াল করেছিল বলে সেখান থেকে আপকে উপড়ে ফেলা হয়েছে। আগামী বছর বাংলাতেও তাই হবে। ওদের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে 10 মাস পর ওই রাস্তাতেই ফেলে দেওয়া হবে। আর এই মন্তব্যের পাল্টা মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাবো, আমরাও মুখে ঠুসে দেব, এই ধরনের মন্তব্য করেছিলেন। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। সবথেকে বড় একটা বিষয় অঞ্জন, 26-এর নির্বাচনের দামামা বেজে গিয়েছে, নির্বাচনে অনেকটা সময় বাকি রয়েছে। শাসক বিরোধী দুই পক্ষই একেবারে ময়দানে নেমে পড়েছে, কিন্তু ময়দানে নেমে শাসক বিরোধী নিজেদের ক্ষমতা দখল করতে চাইলেও এই যে শব্দচয়ন, বিধায়কদের, মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলে দেব চ্যাংদোলা করে, এই যে শব্দচয়নগুলো, এগুলো কি সত্যিই বাঞ্ছনীয়? সুবর্ণ, এই কথা থেকে বলতে গেলে আমাদের রাজনীতিতে একেবারে ইতিহাসে পৌঁছে যেতে হবে। তুমি যেমনটা বলছো দামামা বেজে গিয়েছে, দামামা হয়তো এখনো বাজেনি, কিন্তু প্রত্যেকে কিন্তু ঘর গোছাতে শুরু করে দিয়েছে। আমি একেবারে 1952 সালে চলে যাব, যখন বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসুর সময় কার্যত তাদের সৌজন্য রাজনীতি চলতো সেই সময়। অর্থাৎ একদিকে যখন বিধানচন্দ্র রায় ঠিক ট্যাক্সিতে বসে রয়েছেন, তখন সেখান থেকে জ্যোতি বসু যাচ্ছেন এবং জ্যোতি বসু কার্যত বলছেন যে তিনি বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছেন। কার এগেনস্টে করতে যাচ্ছেন জানো? বিধানচন্দ্র রায়ের এগেনস্টে। আর ঠিক সে সময় বিধানচন্দ্র রায় সরাসরি বলছেন কোথায় যাচ্ছেন, সরাসরি জ্যোতি বসু বলছেন যে বিক্ষোভ করতে যাচ্ছি, প্রদর্শন করতে যাচ্ছি, আন্দোলন করতে যাচ্ছি। কার বিরুদ্ধে? বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে। বিধানচন্দ্র রায় বলছেন ঠিক আছে যাবেন, কিন্তু একটু মুড়ি খেয়ে যান। এই যে সৌজন্যের রাজনীতি, সেই সৌজন্যের রাজনীতি থেকে আজ বাংলার রাজনীতি কুকথার রাজনীতিতে এসে পৌঁছেছে। কেউ বলছেন চ্যাংদোলা, তো কেউ বলছেন ঠুসে দেব। এই চ্যাংদোলা বনাম ঠুসে দেব লড়াইয়ে যখন রাজনীতির পারদ চরচর করে চড়ছে, তখন বাংলায় সবচেয়ে বড় প্রশ্ন, এই সব কিছু রুজি রুটি রোজগারের ঊর্ধ্বে ধর্মযুদ্ধ এখন সবচেয়ে প্রবলে। আর ঠিক সে জায়গা থেকে কালো পতাকা রাজনীতি চলছে এবং তার সঙ্গে সঙ্গে চলছে চ্যাংদোলা বনাম ঠুসে দেবর লড়াই। আর ঠিক এখান থেকেই ধর্মযুদ্ধ যখন শুরু হয়েছে, তখন ভেবে দেখো এই রুজি রুটি রোজগারের প্রশ্ন কিন্তু আর কেউ তুলছে না। এবং কার্যত শুভেন্দু অধিকারী বলো কিংবা হুমায়ুন কবিরই বলো, সরাসরি তৃণমূল কংগ্রেস শোকজ করছে হুমায়ুন কবিরকে, কিন্তু সাসপেন্ড করছে কি? প্রশ্ন সেখান থেকে উঠছে। এর আগেও হুমায়ুন কবির এই 70-30% কথা বারংবার করে বলেছেন। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠেছিল কেন এখনো পর্যন্ত সাসপেন্ড করা হলো না হুমায়ুন কবিরকে, তাহলে কি মুসলমান তোষণ সুপর্ণা? আর ঠিক সেই প্রশ্ন তুলেছিল সরাসরি বিরোধী শিবির, এবং সেই তোষণ রাজনীতিকে হাতিয়ার করে এখন বঙ্গে রাজনীতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। কার্যত জয় শ্রীরাম, চ্যাংদোলা, ঠুসে দেব, কালো পতাকা সব একেবারে মুড়ে গিয়েছে এবং একই প্রাণ কেন্দ্রে পৌঁছে গিয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে প্রথম প্রতিবেদন আরও একটি রাখবো আপনাদের সামনে, যা সরাসরি আজকের এই প্রেক্ষাপটকে জুড়ে রয়েছে এবং কার্যত গণতন্ত্রের যেভাবে গলা দাবানো হচ্ছে সে বিষয় নিয়ে প্রশ্ন তুলছে সরাসরি বিরোধী শিবির। বলছেন কি, গণতান্ত্রিক অধিকারে বাধা প্রদান করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে জানো সুপর্ণা? সরাসরি যখনই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী শিবির কোনো রকম সভা করতে যাচ্ছেন, তখন তাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। তার কারণ তাদেরকে করতে দেওয়া হবে না সভা। অভিযোগ কে তুলছে? বিরোধী শিবির তুলছে। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠছে বারুইপুর অভিযানের, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ স্মরণ শূন্য, যেখান থেকে শুরু সেখানেই শেষ। বারুইপুরে কার্যত 11 তারিখে সেই হুঙ্কারের পরে যখন গতকাল অর্থাৎ ঠিক বুধবার যখন শুভেন্দু অধিকারী বারুইপুরে পৌঁছচ্ছেন, ঠিক সেই সময় কি হলো জানেন? তাকে আটকে দেওয়া হলো। এবং কার্যত তাকে আটকে দেওয়া হলো কি, নাকি গণতন্ত্রের গলা দাবিয়ে দেওয়া হলো? প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। আমার প্রথম প্রতিবেদন আরেকটি জায়গায় রাখি এখান থেকে। একেবারে একেবারে গণতান্ত্রিক দেশের মূল পিলার বিরোধী শাসকের শক্তিবুদ্ধি। বিরোধীদের না পাওয়ার জন্য লড়াই গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও বেশি পরিমাণে সুদৃঢ় করে। কিন্তু তাল কাটে যখন এই পিলারদের কণ্ঠ রোধ হয়ে পড়ে, ঠিক যেমন তাল কেটেছে বারুইপুরে। বুধবার বারুইপুর অভিযান ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল বারুইপুর।
গত মঙ্গলে শুভেন্দুর হুঙ্কার ছিল সপ্তম সুরে। ভবানীপুর থেকে বারুইপুর একযোগে মমতা বিমানকে নিশানা করেন তিনি। বৃহস্পতিবার বারুইপুর যাওয়ার আগে থেকেই উত্তপ্ত ছিল বারুইপুর চত্বর। শুভেন্দুর অভিযোগ, বারুইপুরে ঢুকতেই তাকে আক্রমণ করে একদল দুষ্কৃতী। রটনা না সত্যি এসবের ঊর্ধ্বে শুভেন্দুর নিশানা সরাসরি অভিষেক। এখানেই থেমে নয়, নিশানা পুলিশ মন্ত্রীকেও, করলেন একাধিক অভিযোগ। ভাইপো ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ। প্রথম জায়গাতে 500-র বেশি গুন্ডা, সঙ্গে 200-র বেশি পুলিশ, অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপো ব্যানার্জির তোলাবাজ গুন্ডা। এখন প্রশ্ন, গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি তাদের হিন্দু একত্রিত হওয়ার কথাতেই স্পষ্ট হলেও গণতান্ত্রিক দেশে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ সুস্থ গণতন্ত্রের নজির তৈরি করে কি? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমরা যে খবরের দিকে নজর রেখেছি বা যে বিশেষ প্রতিবেদন দেখালাম আপনাদেরকে, গণতান্ত্রিক অধিকারে বাধা, আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। যে বিষয়টা শুরুতেই আপনার থেকে জানতে চাইবো, যে এই যে শুভেন্দু অধিকারীর বারুইপুরে একটি অভিযান ছিল এবং সেটা পূর্ব ঘোষিত ছিল, একেবারে পূর্ব ঘোষিত ছিল, কিন্তু সেই অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হয়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বারুইপুরে বিরোধী দলনেতা, প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা, প্রাক্তন তৃণমূল দলের লেফটেন্যান্ট, তার পূর্ব ঘোষিত বারুইপুরের যে কর্মসূচি, সেখানে যা যা ঘটেছে সেই প্রসঙ্গে বলতে যাওয়ার আগে প্রসঙ্গত জানা দরকার যে এটা একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট বিচ্ছিন্ন ঘটনা নয়, এর একটা ধারাবাহিক কার্যকারণ আছে। আজকে যিনি বিরোধী দলনেতা, তিনি বিজেপির টিকিটে নির্বাচিত বিরোধী দলনেতা। তিনি 2011 সালের আগেই ছিলেন শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা, গুরুত্বপূর্ণ মন্ত্রী ইত্যাদি। এবং আরো যদি আমরা একটু পিছিয়ে যাই, 2021-এর আগে 2016 বিধানসভা নির্বাচনে শাসক দলে তৃণমূল কংগ্রেস ছিল ঠিকই, কিন্তু বিরোধী দলে ছিল কংগ্রেস এবং বামফ্রন্ট। তার আগে বিজেপি কখনোই পশ্চিমবঙ্গে বিরোধী দলের তকমা পায়নি। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, 1998 সাল, যে বছর তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয় এবং আজকে যারা শাসক দল, সেই তৃণমূল কংগ্রেসের গোড়া থেকেই আজকের বিরোধী দলনেতা তখন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে। আমি কতগুলো তথ্য দেওয়ার পরে আমি যে কথাটা বলতে চাইছি, যে এটা 2025 সাল, আজ থেকে ঠিক 100 বছর আগে হিন্দুত্ববাদী সংগঠন পরাধীন ভারতে আরএসএস তৈরি হয়েছিল এবং তারা হিন্দু রাষ্ট্র হিসাবে ভারতবর্ষকে চেয়েছিল। বিস্তৃত ব্যাখ্যায় না গিয়ে যেটা বলা যায়, আরএসএস এর সিঙ্গল এজেন্ডা, হিন্দুত্ববাদী সংগঠনের এজেন্ডা, তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত করতে চায়। কিন্তু দেশ ভাগের যন্ত্রণার মধ্য দিয়ে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষ কিন্তু একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে এবং 1952 সাল থেকে সংবিধান মোতাবেক আমাদের সরকার পরিচালিত হয়ে আসছে। এবং পশ্চিমবঙ্গে এবার আমরা যদি চলে আসি, ভারতবর্ষের অনেকগুলো অঙ্গরাজ্য আছে, তার মধ্যে আমরা যদি বাংলায় চলে আসি, পশ্চিম বাংলায় বঙ্গপ্রদেশের দেশ ভাগের সময় বঙ্গপ্রদেশ ভাঙনের মধ্য দিয়ে যন্ত্রণা, উদ্বাস্তু সমস্যা ইত্যাদি যাই থাক,
কিন্তু বাংলায় একটা ঐতিহ্য বরাবর ছিল। সেই ঐতিহ্যগুলো কি? ইউরোপীয় নবজাগরণের হাত ধরে, রাজা রামমোহন, বিদ্যাসাগর, ডিরেজো ইত্যাদির হাত ধরে বাংলায় নবজাগরণ এসেছিল। কুসংস্কার বিরোধী, বৈজ্ঞানিক ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে আন্দোলন বাংলায় দানা বেঁধেছিল এবং সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান চেতনা সবকিছুতেই পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে একটা অগ্রণী ভূমিকা নিয়ে চলেছিল। যে কারণে কলকাতাকে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। যাই হোক, এবার 1998 সালের আগে অবধি পশ্চিমবঙ্গে বিজেপি দল থাকলেও তারা কখনোই 10% বেশি ভোট এই বাংলা থেকে তারা সংগ্রহ করতে পারেনি। 1998 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে শাসক দলে ছিল বামফ্রন্ট এবং বিরোধী দলে ছিল কংগ্রেস। সেই কংগ্রেস ভেঙে তৈরি হয় তৃণমূল কংগ্রেস। এবং আজকে যদি এই ঘটনার ব্যাখ্যা করতে হয়, না অমিকেশ বাবু, ঠিক এই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন রয়েছে। দেখুন, 1925 সাল বলুন, যেখানে বিজেপির প্রতিষ্ঠা বলুন, আর 98 সাল বলুন, তৃণমূলের প্রতিষ্ঠা বলুন, প্রত্যেকটি জায়গাতে প্রতিষ্ঠা হয়েছে 1980 সালে। 80 সালে, এবং বিশেষ করে আরএসএস এর যে প্রতিষ্ঠা, সেখান থেকে শুরু করে এই যে আজকে আরএসএস এর অন এবং টিএমসি গন, এই বিষয়টিকে নিয়ে বারংবার করে রাজনীতিতে যে প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে, সেটা কি আদৌ সঠিক? একদম ঠিক। আমি যেটা বলতে চাইছিলাম যে আরএসএস এর যে সদর দপ্তর নাগপুরে, কেশব ভবন, তার নির্দেশেই 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। এবং আপনাদের সকলেরই মনে থাকবে নিশ্চিতভাবে, 98 সাল খুব বেশি বছর আগের ঘটনা নয়। আরএসএস তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 98 সালে দল তৈরি করে, যে বিজেপি অচ্ছুত নয়। এবং পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির সঙ্গে জোট করে 1998 লোকসভা নির্বাচন লড়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসাথে। এবং এই প্রথম যে বিজেপি দল পশ্চিমবঙ্গে 10% বেশি ভোট কখনো পেত না, তারা 1998 সালে লোকসভাতে একটি লোকসভা আসন জিতে নেয় দমদম কেন্দ্র থেকে। আপনাদের খেয়াল থাকবে, 98 সালে যে সরকার তৈরি হয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার, তার সুস্পষ্ট মেজরিটি ছিল না। ফলে 13 দিনের মাথায় 1998 সালের সরকার পড়ে যায়। তারপরে 1999 সালে পুনরায় নির্বাচন হয় লোকসভা, এবং সেই লোকসভায় আবার বিজেপি এবং তৃণমূল হাত ধরাধরি করে লোকসভা নির্বাচনে লড়াই করে এবং বিজেপি 2টি আসনে জয়লাভ করে, দমদমের সঙ্গে কৃষ্ণনগর, তপন শিকদারের সঙ্গে সত্যব্রত মুখার্জি। এবং আবার 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়, যার ক্যাবিনেট মন্ত্রী, রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অর্থাৎ বিজেপির সঙ্গে তৃণমূলের যে একটা সখ্যতা, এবং বিজেপির ন্যাচারাল অ্যালি যে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আরএসএস এর যে দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশপ্রেমিক সংগঠন হচ্ছে আরএসএস, এগুলো ইতিহাস, সত্য ঘটনা। এবার এই জায়গায় এসে দেখুন যে আজকে আপনারা একটু আগে কথা বলার, আপনাদের প্রতিবেদন পেশ করার সময় বলছিলেন যে আমাদের রাজ্যে একটা বাজেট অধিবেশন চলছে। বাজেট অধিবেশনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের রাজ্যবাসীর যে দৈনন্দিন যে সমস্যাগুলো, সে রুটি রুজির সমস্যা হতে পারে, নারী নিরাপত্তার সমস্যা হতে পারে, স্বাস্থ্য শিক্ষার যে সমস্যা হতে পারে, সেই নিয়ে বাজেট সেশনে কোনো আলোচনা আছে? নেই। কি আছে? আমরা রাম মন্দির করব, হনুমান মন্দির করবে, ও জগন্নাথ মন্দির করবে, ওরা রামনবমী পালন করবে, ওরা কেটে ভাসিয়ে দেবে, ওরা কার্যত জগন্নাথ মন্দিরের পাশে মুসলমান কোনো মসজিদ তৈরি হবে সেই বিষয় নিয়েও তরজা চলছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা পশ্চিমবঙ্গের রাজনীতির সংস্কৃতি, কোনো দেশের রাজনীতি সংস্কৃতির মধ্যে এসব পড়ে না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী ধর্মকে ব্যবহার করার কোনো জায়গা নেই, এটা একটা ফৌজদারি অপরাধ। অর্থাৎ বুক ফুলিয়ে আমাদের বিধানসভা তথা আইনসভাতে আমাদের রাজ্যের শাসক দল এবং রাজ্যের বিরোধী দল, তারা সংবিধান বিরোধী ফৌজদারি অপরাধ করে চলেছে।
যেহেতু তাদের হাতে ক্ষমতা, সেই আইনকে ব্যবহার করার ক্ষমতা তাদেরই হাতে, তারা এই কারণে একটা বাইনারি তৈরি করছে, মানুষকে ভুলিয়ে দিতে চাইছে যে তোমার রুটি রুজির সমস্যা, তোমার চাকরির সমস্যা, তোমার নারী নিরাপত্তার সমস্যা, তোমার শিক্ষার সমস্যা, তোমার স্বাস্থ্যের সমস্যা, এবং সারা রাজ্য জুড়ে যে চুরি দুর্নীতি চলছে তার বিরুদ্ধে যাতে তুমি কথা না বলে শুধু ওই হিন্দু মুসলিম মন্দির মসজিদ, রামনবমী, হনুমান জয়ন্তী ইত্যাদি করে। অর্থাৎ এটা একেবারে কেশব ভবন, নাগপুরের যে হেডকোয়ার্টার RSS এর, তাদের ছক অনুযায়ী 2026-এর বিধানসভাকে সামনে রেখে মূল সমস্যা, রাজ্যের যে মূল সমস্যা, সেই সমস্যা থেকে চোখ ঘোরাবার জন্য, মূল সমস্যা কিন্তু অনেকগুলো রয়েছে, সেগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বিজেপি এবং তৃণমূলকে একে অপরের মানে লড়াইয়ে নামিয়ে দেওয়া হয়েছে। এবং সেই লড়াইটা কিন্তু আবারও বলছি, শিক্ষার, স্বাস্থ্য, রুটি রুজি নিয়ে লড়াইটা না, লড়াইটা হচ্ছে ধর্ম, হিন্দু বনাম মুসলিম, মসজিদ বনাম মন্দির, এই নিয়ে লড়াই লাগিয়েছে। এবং সেই কারণেই একেবারে অম্বিকেশ বাবু, কে কত বড় হিন্দু এবং কে কত বড় মুসলমান তার প্রমাণ যেমন চলছে, তার সঙ্গে সঙ্গে আরও একটি ট্রেন্ডিং টপিক রয়েছে অম্বিকেশ বাবু, তা হলো কালো পতাকার রাজনীতি। আপনি যে সময়ের রাজনীতির কথা বলছিলেন, আজকের দিনে 2024 থেকে 25 সালে, বিশেষ করে লোকসভা নির্বাচনের সময় এবং তার আগে থেকে, কখনো উপাচার্যকে, কখনো বা সাংসদকে, কখনো বা প্রাক্তন সাংসদকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে কখনো কালো পতাকা, কখনো বা গো ব্যাক স্লোগান, এই ট্রেন্ডিং টপিকও চলছে। আর ঠিক সেখানেই আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা হবে। দেখুন। রাজ্য জুড়ে এখন কালো পতাকার রাজনীতি ট্রেন্ডিং। দলে দলে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান এখন অতি সাধারণ ব্যাপার। উপাচার্য থেকে রাজ্যপাল, বহরমপুর লোকসভার প্রাক্তন সংসদ বনাম বিরোধী দলনেতা, কালো পতাকা কিংবা গো ব্যাক স্লোগানের মুখোমুখি হয়েছেন সকলেই। কিন্তু শুধুই কি কালো পতাকা? এসব তো রয়েছে, সঙ্গে রয়েছে জয় শ্রীরাম স্লোগান। 24-এ বিজেপির লোকসভার এজেন্ডা ছিল রাম মন্দির এবং কেকের ওপর চেরি ছিল মোদি ঝড়। হিন্দু সেন্টিমেন্টকে একত্রিত করে ভোটের ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। সেখানেই তাদের জোরালো স্লোগান জয় শ্রীরাম। মানুষের আস্থা, আধ্যাত্মিক বিশ্বাসে পুরুষোত্তম রামের নানান ব্যাখ্যা রয়েছে। রাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কিংবা বিজেপি আসবার পরেই রাম এসেছে এমনটাও নয় দাবি বিরোধীদের। কিন্তু ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতিতে ধর্মই যে শেষ কথা বলে, ইতিহাস তার সাক্ষী। সেই ভাবাবেগকে সম্মান এবং তাকে হাতিয়ার করার মধ্যে যেমন পার্থক্য, তেমনি পার্থক্য ইতিবাচক এবং নেতিবাচক বিশ্বাসে। ঠিক যেমন মুখ্যমন্ত্রীর একসময় রাম শুনলেই ক্ষিপ্ত হয়ে পড়া, আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তৃণমূলের এই বিষয় নিয়ে ব্যাখ্যা থাকলেও নিশানা করতে ছাড়েনি বিরোধী শিবির। তুলেছে নানা প্রসঙ্গ। এখন রাম নাম ভয় নাকি রামকে নিয়ে রাজনীতিতে পারদ চড়ানোর চেষ্টা, এসবই নির্ভর করছে শব্দের ব্যবহারিক প্রয়োগে। কিন্তু কালো পতাকা পাল্টা জয় শ্রীরাম স্লোগান রাজনীতি সত্যি কি গঠনমূলক রাজনীতির নজির তৈরি করে? ভাবুন তো। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমরা দেখলাম যে এই কালো পতাকা, আমার সহকর্মী অঞ্জন কিছুক্ষণ আগে যেমনটা বললো যে কালো পতাকা, জয় শ্রীরাম, এই সমস্ত ট্রেন্ডিংই এখন চলছে রাজনীতিতে। আর এই ট্রেন্ডিংয়ের মাঝেই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আসল উদ্দেশ্য। সাধারণ মানুষ যাদেরকে ক্ষমতাতে আসীন করেছে বা তাদেরকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তারা আদতে কি পালন করছে নাকি হিন্দু সেন্টিমেন্ট নিয়ে তারা রাজনীতি করছে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি অম্বিকেশ বাবু। অম্বিকেশ বাবু, দেখুন যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো। কিছুক্ষণ আগে আপনাকে শোনালাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ গাড়ি থেকে নেমে এসে বলছেন জয় শ্রীরাম স্লোগান শুনে যে গালিগালাজ করছে। কেউ জয় শ্রীরাম স্লোগান দিয়ে সেটাকে রাজনীতি করছে, কেউ বলছে যে জয় শ্রীরাম স্লোগান গালিগালাজ। কি বলবেন এই বিষয়ে?
এবং এইসব বিষয় নিয়ে এই বিকালবেলা চর্চা করতে হচ্ছে টিভিতে বসে, এটা বাংলার পক্ষে খুব দুর্ভাগ্যজনক। যে বিষয়গুলো নিয়ে আমরা তো একটা দেশে বসবাস করি এবং সেই দেশের তো একটা সংবিধান আছে, এবং সেই সংবিধানের মধ্যে রাজনৈতিক দলই সরকার পরিচালনা করবে, এনে কোনো সন্দেহ নেই। এবং যে রাজনৈতিক দল জনপ্রতিনিধিত্ব আইনে বেশি বিধানসভায় বিধায়ক পাবেন, লোকসভায় সাংসদ পাবেন, তারাই সরকার গঠন করবে। পাশাপাশি একটা বিরোধী দল থাকবে এবং উভয়ে মিলে আমাদের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী প্রশাসন পরিচালনা করবেন। এবং প্রশাসন পরিচালনার জন্য যে আর্থিক অর্থটা কোথা থেকে আসবে না, জনপ্রতিনিধিত্ব আইনে যেমন জনপ্রতিনিধি নির্বাচন করছেন দেশের নাগরিক, তেমনি দেশের নাগরিক তার ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে যা কিছু কর সে রাজ্যের কোষে বা কেন্দ্র সরকারের কোষে পৌঁছে দেয়। মানে আর্থিক দায়ভারটাও কিন্তু দেশের জনগণই বহন করে। কিন্তু সেই জনগণের দেওয়া করের টাকায় যে সকল মন্ত্রী বা নেতা বা এমএলএ বা সাংসদ বা বিভিন্ন আধিকারিক তারা যে সুযোগ সুবিধা বা বেতন পেয়ে থাকেন, সবটাই কিন্তু নাগরিকদের করের টাকাতে দেওয়া। এবং তাদের কাজ হচ্ছে দেশের সংবিধান মেনে, ধর্মের রাজনীতি নয়, মন্দির মসজিদের রাজনীতি নয়, বিদ্বেষ বিভেদের রাজনীতি নয়, মানুষকে মানুষ হিসেবে দেখে তার যে রুটি রুজি কপড়া, তার যে বাসস্থান, তার শিক্ষা, তার চিকিৎসা, তার নিরাপত্তা, এগুলোর ব্যাপারে আলোচনা করা, এগুলোকে কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই নিয়ে আলোচনা করা। কিন্তু আমরা তো তা দেখছি না। কেউ যাচ্ছে পাশে জয়রাম জয় শ্রীরাম, কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ নামাজ পড়ছে, এইগুলোই হয়ে যাচ্ছে রাজনীতির চর্চার বিষয়। এগুলো আবারও বলছে এগুলো রাজনীতির চর্চার বিষয় নয়। আর এগুলো যতই রাজনীতির চর্চার বিষয় হয়ে যাচ্ছে, এই দুটি দল যারা ধর্মকে রাজনীতিতে ব্যবসা হিসাবে ব্যবহার করছে, রাজনীতিক কারবারি হিসাবে ব্যবহার করছে, তারা বেশি বেশি করে ডিভিডেন্ড পেয়ে যাচ্ছে, তারা বেশি বেশি করে উৎসাহিত হচ্ছে। জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ফলে যদি মুখ্যমন্ত্রী নেমে কে জয় শ্রীরাম দিল তাকে তেড়ে যায়, তাহলে সেটা বিগ নিউজ হয়ে যায়, সেটা একটা ব্রেকিং নিউজ হয়ে যায়, এবং সেটা একটা জলসার বিষয় হয়ে যায়। এবং মানুষ তখন অন্য যে সমস্যা, রুটি রুজি সমস্যা থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দিতে চায়। এবং জয় শ্রীরাম যারা ধ্বনিটা দিচ্ছে মুখ্যমন্ত্রী যাওয়ার পথে রাস্তা ধারে দাঁড়িয়ে কালো পতাকা সহ, সেও একটি মানে সংবিধান বিরোধী পদক্ষেপ নিচ্ছে। আবার সেটাকে লক্ষ্য করে যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে গাড়ি থেকে বেরিয়ে কে বললো বলে তেড়ে যাচ্ছে, সেও কিন্তু সংবিধান বিরোধী পদক্ষেপ নিচ্ছে। একেবারে অম্বিকেশ বাবু, আমার ঠিক এই জায়গায় একটি কথা মনে পড়ে যাচ্ছে, বাংলায় বসে আমাকে এইসব জিনিস দেখতে হচ্ছে। একেবারে এই জায়গায় ঠিক আমার মনে পড়ে যাচ্ছে যে বক্তব্যটা আপনি রাখলেন, আপনার স্টেটমেন্ট এবং ভাবাবেগ একটি জায়গাতেই অ্যাটাক করছে। তা হলো বিশেষ করে আমি ততক্ষণ অবধি কোনো রকম পাগল নই বা কিংবা আমি খারাপ মানুষ নই যতক্ষণ অবধি আমি রেসপন্ড করছি, রিয়াক্ট নয়। ঠিক যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করছেন এবং তার দিকে নিশানা করছে বিরোধী শিবির, আর ঠিক সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরামকে রীতিমতো গালাগালি বলছেন, এই শব্দটায় আরও বেশি সাম্প্রদায়িকতা লেগে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তার কারণ কিছু মানুষের আস্থা সেখানে নির্ভর করে। আর ঠিক সেই জায়গায় একদিকে যখন রাম মন্দির, অন্যদিকে তখন মহাকুম্ভ, আর ঠিক সেই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, এবং তার সঙ্গে সঙ্গে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমৃত উঠে এসছে, আর সেই অমৃত হচ্ছে আস্থা, বিশ্বাস, সমতা, এসব নিয়ে বলা, এবং কার্যত সংসদের বাইরে রাহুল গান্ধীর বলা যে বেকারত্ব মূল ইস্যু। দুটোকে কিভাবে দেখছেন? একদম কেন্দ্রের শাসক দল ঘটনাচক্রে আজকে আমাদের রাজ্যের বিরোধী দল এবং রাজ্যের শাসক দল উভয়ই, আমি আগেই বলেছি 1998 সালে কেশব ভবনের পরিকল্পনায় নির্দেশে এটা তৈরি হয়েছে। এবং পশ্চিমবঙ্গের বিজেপিকে যাতে বাড়তে দেওয়া যায়, তাদের যাতে সংগঠনকে বাড়তে দেওয়া যায়, ভোট শতাংশকে বাড়তে দেওয়া যায়, এমএলএ বাড়তে দেওয়া যায়, সাংসদ বাড়তে দেওয়া যায়, তার পরিকল্পনা অনুযায়ী সবই চলেছে। এবং এই পরিকল্পনাতে সহযোগিতা করে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং আজকে লোকসভাতেও আমরা যে জিনিসগুলো দেখছি, সেখানেও এই বিশ্বাসের উপরে, ধর্মের উপরে, আস্থার উপরে আলোচনা হচ্ছে। এগুলো কখনো রাজনীতিতে দর্শন হিসাবে, সংস্কৃতি হিসাবে আসতে পারে না। আমাদের দেশের অত্যন্ত দুর্ভাগ্য যে 1992 সালে যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, একটা ফৌজদারি অপরাধ করা হয়েছিল, সেই ফৌজদারি অপরাধের যখন মীমাংসা হলো,
সুপ্রিম কোর্টে 5 জনের বেঞ্চে তখন বিশ্বাস নির্ভর রায় দেওয়া হয়েছিল, যেটা আমাদের বিচার ব্যবস্থাকেও কলুষিত করেছে। এবং আজকে এক্সিকিউটিভ যারা প্রশাসন পরিচালনা করে তারা যে মানে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা লোকসভা বিধানসভাকে নিয়ন্ত্রণ করে, পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, সিআইডি সিবিআই ইডিকে নিয়ন্ত্রণ করতে পারে, এগুলোকে ব্যবহার করে সাধারণ মানুষের যে যন্ত্রণার সমস্যা, সাধারণ মানুষের যে নাগরিক অধিকারগুলোকে বারবার আক্রমণ করা হচ্ছে। উল্টো দিকে প্রত্যেক মানুষ কিন্তু যখন জন্মগ্রহণ করে কোনো না কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ঘরেই সে জন্মগ্রহণ করে এবং যার জন্মগতভাবে তার মধ্যে একটা ধর্মীয় ভাবাবেগ থাকে। এবং এই দুটি রাজনৈতিক দল, আমাদের রাজ্যের ক্ষেত্রে শাসক দল এবং বিরোধী দল, এই যে মানুষের মধ্যে যে ভাবাবেগটা আছে সেই ভাবাবেগটাকে উস্কে দিয়ে সেইটাকে পুঁজি করে তারা রাজনীতি কারবার করে ভোট পেতে চাইছে। এটা আমি আবারও বলতে চাই, একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের মতো জায়গা এখানে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান চেতনায়, কুসংস্কার বিরোধী আন্দোলনে একটা অগ্রণী ভূমিকা নিয়ে চলেছিল, সেখানে আমাদের এইসব জিনিসের উপরে আজকে কথা বলতে হচ্ছে। এখানে আমি আরেকটা কথা বলবো, এই রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল উভয়ে মিলে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যেগুলো রাজনীতির অঙ্গনে ঘটার কথা নয়। এছাড়া আমাদের মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় বলতে শোনা যায় যে কথাগুলো সর্বৈব মিথ্যে, যে তিনি ধরুন কালকে সুনিতা উইলিয়ামস তার যে সফল প্রত্যাবর্তন, সেইটা নিয়ে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আবেগে আপ্লুত। সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী যে সকল মন্তব্যগুলো করেছেন আমরা সবাই জানি যে সর্বৈব মিথ্যা বক্তব্য, কিন্তু সেই মিথ্যা বক্তব্যগুলো তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন। তার ফলে বিধানসভার যে মূল কাজ বিরোধী দল এবং শাসক দল সেই কাজ থেকে দৃষ্টি থামাবো। আপনি একটু আগেই বললেন যে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে আসবো, আলোচনা করব, তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। আমরা কথা বলছিলাম ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেই বিষয় নিয়ে। আমরা অম্বিকেশ বাবুর কাছে যাব। অম্বিকেশ বাবু, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, বিজেপি বলছে রামের কথা, বিজেপি বলছে ধর্মের কথা, হিন্দুত্বের কথা। সেই বিজেপি বিধায়ক, সেই বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব। বিরোধীরা বলছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বারংবার বলা হয় যে বিজেপির তরফ থেকে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করা হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই দুটোকে কিভাবে রিলেট করবেন বা কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি আবারও বারে বারে বলছি যে এই বিষয় নিয়ে রাজনীতির চর্চা হচ্ছে, এইটা খুবই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক। একেবারে। কিন্তু বিধায়করা নির্বাচিত, মুসলিমরা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসলে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে, এই কথাটা যারা বলছেন তারা মনুষ্য পদবাচ্য আমি মনে করি। মানুষের যদি মানবিক অধিকার থাকে, আমি একটা বিজ্ঞানের ছাত্র হিসাবে এবং শিক্ষক হিসাবে বলছি যে আমরা যখন জন্মগ্রহণ করি কোনো মায়ের গর্ভে, তখন কি আমার কোনো চয়েস থাকে যে আমি কোন পরিবারে জন্মগ্রহণ করব? বিজ্ঞানের নিয়মে কালকে বিজ্ঞানের এত বড় একটা, বিজ্ঞান এবং প্রযুক্তির এত বড় একটা জয়যাত্রা গতকাল যেটা আমরা দেখলাম, ওই সুনিতা উইলিয়ামসরা ফিরে আসার পরে 9 মাস পরে, সেখানে আপনি বলুন যে কখনো আমাদের কোনো চয়েস থাকে যে আমি হিন্দুর ঘরে জন্মাবো না খ্রিস্টানের ঘরে জন্মাবো না মুসলিমের ঘরে জন্মাবো? দ্বিতীয়ত হচ্ছে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকের রক্তের মধ্যে কোনো তফাৎ বোঝা যায়? কারণ রক্ত নিয়ে টেস্ট করলে বেরোবে এ মুসলিম, এ হিন্দু, এ খ্রিস্টান, বেরোবে না। অর্থাৎ প্রকৃতি যে বিজ্ঞান তৈরি করেছে সেই বিজ্ঞানের নিরিখে আমরা প্রত্যেকে মানুষ এবং আমাদের মানবিক গুণগুলো থাকা উচিত। কোনো মানুষের প্রতি বাড়তি কোনো ঘৃণা থাকা উচিত নয় ধর্মের কারণে। হ্যাঁ, আমি একজন মানুষকে দেখলাম সে চোর, সে খুনি, সে ধর্ষক, তার প্রতি আমার ঘৃণা থাকবে। সমাজের মঙ্গলের জন্য তার প্রতি আমার ঘৃণা থাকবে।
কিন্তু সে কালো চামড়ার বলে, সে নিচু জাতের বলে, সে মুসলিম বলে এইভাবে যারা রাজনীতির কারবারিরা যদি এই কথাগুলো বলে, তাহলে রাজ্য দেশ কোথায় যাবে, সমাজ কোথায় যাবে, এই সংকেত সামনে চলে আসছে, একটা অশনি সংকেত সামনে চলে আসছে। এবং আমরা সবাই আতঙ্কিত যে আজকে পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থল কলকাতা মহানগরে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা এই কথাগুলো বলছেন। কিন্তু বিরোধী দল নেতা কি হঠাৎ বিচ্ছিন্নভাবে এই কথাটা সেদিনকে প্রথম বললেন, আমরা প্রথম শুনলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে 2011 সালে তথাকথিত মা মাটি মানুষ সরকার তৈরি করার পর থেকে এই ধরনের পুরোহিত ভাতা, মুসলিম ভাতা, জগন্নাথ মন্দির তৈরি করব, দুধেল গাই, কোথাকারকে হুমায়ুন কবির বলে বেড়াচ্ছে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, কে বলছে ঠুসে দেবো। এরা সবাই কিন্তু দেশের আইন সংবিধানের নামে শপথ গ্রহণ করেছে বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, যে আমরা সংবিধান মেনে আমরা প্রশাসন চালাবো, আমরা মন্ত্রিত্ব চালাবো, ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও এই সকল কথা বলছে। আমার কাছে সবচেয়ে খারাপ লাগে কি জানেন তো, আমাদের যারা সাংবিধানিক প্রধান, যারা অর্থাৎ যাকে আমরা বলি ভারতীয় সংবিধানে যারা কাস্টোডিয়ান, ধরো রাজ্যের ক্ষেত্রে 1 নম্বর নাগরিক রাজ্যপাল, তিনি তো এই সকল ব্যাপারে প্রতিক্রিয়া দেবেন যে একজন বিরোধী দল নেতা বা বিধায়ক বা কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারে না। তিনি যদি রাজভবন থেকে এই কথাটুকু শুধু মুখে বলেন সাংবাদিকদের সামনে, তাহলে কিন্তু মানুষ, রাজ্যের মানুষ ভরসা পাবে। একেবারে অম্বিকেশ বাবু, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, বিশেষ করে এক্সিকিউটিভ, সমাজের 3টি পিলার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং তার সঙ্গে সঙ্গে লেজিসলেটিভ, আর ঠিক সেই জায়গাতে বারংবার আঘাত প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র ধর্মের রাজনীতির বেসিসে। আর ঠিক সেই জায়গা থেকে আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে কিছু একটি দল দাঙ্গা করবার চেষ্টা করছেন এবং 365 দিনের মধ্যে 365 দিনই থাকতে হচ্ছে শুধুমাত্র এই দাঙ্গার জন্য। সত্যিই যদি এত পরিমাণে উদ্বিগ্ন তিনি হতেন, তাহলে এই ধর্মের রাজনীতি এতটা পরিমাণে বাসা বাঁধতে পারত রাজ্যে। দেখুন তো কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একদল লোক আছে কুচক্রী, যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও, এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়। কি বলবেন অম্বিকেশ বাবু এই বিষয়ে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আমি মানতে বাধ্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হিসাবে, যাই হোক, তিনি তো একজন মানুষ, তো আফটার অল আগে মানুষ, তারপরে হতে পারে এমএলএ, তারপরে হতে পারে মন্ত্রী, তারপরে হতে পারে মুখ্যমন্ত্রী, হতে পারে শাসক দলের নেত্রী, সর্বময় নেত্রী, সব ঠিক আছে। কিন্তু প্রাথমিকভাবে আমরা সকলে কিন্তু মানুষ। এবং একজন মানুষ যে এত মিথ্যে কথা বলতে পারে, এত নাটকবাজি করতে পারে রাজনীতিকে সামনে রেখে, আমি কখনো জীবনে, আমার এই 65 বছরের জীবনে আগে কখনো আমি দেখিনি। এত খারাপ পরিস্থিতি। আমি নিজে ভুক্তভোগী। আমার বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আমার বিরুদ্ধে কলকাতা পুলিশকে দিয়ে 3টে থানাকে ব্যবহার করে 3টে ক্রিমিনাল কেস দিয়েছে। সবটাই সংবিধান বিরোধী, আইন বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী এবং সত্যের বিরোধী। হ্যাঁ, পূর্ব যাদবপুর থানা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে পুলিশকে ব্যবহার করে। হেয়ার স্ট্রিট থানা ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এবং হরিদেবপুর থানা ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, সারা রাজ্যে যত মানুষ খুন হয়েছে, ধর্ষিতা খুন হয়েছেন, এদের সকলকে নিয়ে আমরা একটি মঞ্চ তৈরি করেছিলাম 2014 সালে, আক্রান্ত আমরা মঞ্চ। তার 10 বছর অতিক্রম করেছে। আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, যে সারা রাজ্য জুড়ে সমস্ত দুষ্কৃতীরা, অপরাধীরা, ধর্ষকরা মিলিত হয়ে যে দল তৈরি হয়েছে, রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং দুর্ভাগ্যবশত তারা আজকে রাজ্য প্রশাসনের মাথায় বসে আছেন। এবং ফলত সারা রাজ্য জুড়ে মানুষের রুটি রুজির যে সমস্যা, সেই নিয়ে কোনো আলোচনা নেই রাজনীতির অঙ্গনে। আলোচনা আছে ধর্ম নিয়ে, মন্দির মসজিদ নিয়ে,
তার সঙ্গে রয়েছে কি দুর্নীতি, দুষ্কৃতিরাজ, বোমা, বন্দুক, পিস্তল, ভোট লুট, একেবারে অমিকেশ বাবু, তার সঙ্গে রয়েছে দুটো টার্ম আমরা পুলিশি রাজ। ব্যবহার করতে পারি, একদিকে মিথ্যে ব্যবহার করতে পারি, অন্যদিকে বিদ্রুপ ব্যবহার করতে পারি। এবার শিক্ষাগত যোগ্যতাও অনেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদিও বা আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যথেষ্ট শিক্ষিত এবং আমরা তাকে সম্মান করি, কিন্তু প্রশ্ন ওঠে যখন তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে তিনি 8টি ভাষা জানেন এবং তার সঙ্গে সঙ্গে মহাকাশ বিজ্ঞান নিয়েও তিনি পড়াশুনো করছেন এবং কার্যত আমরা ধরে নিচ্ছি যে তিনি 8টি ভাষা জানেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনি পড়াশুনো করেছেন, কিন্তু সুনিতা চাওলা এবং তার সঙ্গে সঙ্গে সুনিতা উইলিয়ামস নিয়ে কথা হচ্ছে, সেখানে বিরোধী শিবিরের বিরোধী দলনেতা তিনি পর্যন্ত উইলিয়ামস নাম এই শব্দবন্ধ ব্যবহার করতে গিয়ে একটু হড়কে যাচ্ছেন এবং কার্যত আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে সত্যি সত্যি শাসক শিবির বিরোধী শিবিরের মধ্যে কুকথার রাজনীতি চলবে, শব্দবন্ধ হঠাৎ করে শুভনন্দন হয়ে যাবে, এসব কি সত্যিই কি এটা সুস্থ গণতান্ত্রিক দেশ বা রাজ্যে বসবাস করছি আমরা? অমিকেশ বাবু কি বলবেন? আবারও বলছি, খুব দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমার অভিজ্ঞতায় আমি বলি, 1984 সালে যে বছর ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী দেহরক্ষীর গুলিতে খুন হয়েছিলেন, মর্মান্তিক মৃত্যু ঘটেছিল, সেই বছরই লোকসভা নির্বাচনও হয়েছিল 1984 সালে। ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে পরেই লোকসভা নির্বাচন হয়েছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যুর আবহে, দুঃখ শোকের আবহে নির্বাচন হয়েছিল এবং যাদবপুর লোকসভা থেকে প্রথম সংসদীয় রাজনীতিতে প্রবেশ ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাদবপুর থেকে লোকসভায় নির্বাচিত হয়ে। তিনি সেই নির্বাচনের সময় নমিনেশন দাখিল করার সময় এবং হলফনামা দাখিল করার সময় তিনি মিথ্যে বয়ান দিয়ে হলফনামা দাখিল করেছিলেন, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় বলে। পরবর্তী সময়ে লোকসভাতে প্রশ্ন উঠেছিল যে তিনি যে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন। তারপরে খোঁজ খবর করে জানা গেল এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এই মহাবিশ্বে, এই পৃথিবীতে সেই নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি অনেক কথাই বলেছেন, আপনারা কয়েকটা কথা উল্লেখ করলেন, তার বাইরেও আমি কয়েকটা কথা উল্লেখ করি। তিনি একসময় বলেছেন যে 1946 সালে যখন নোয়াখালীতে দাঙ্গা হয়, সেই দাঙ্গা নিরসনে যখন আমাদের জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধী অনশনে বসেছিলেন দাঙ্গা আটকাতে, সেই সময় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে তাকে ফলের রস খেয়ে কি গান গেয়ে তার অনশন ভঙ্গ করেছিল। আমরা সকলে জানি 1941 সালে 80 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছিলেন। 46 সালে অর্থাৎ তার 5 বছর পরে তিনি ধরাধামে ফিরে এসে ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন। এই কথা আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে হয়েছে। আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন বা উদাহরণগুলো দিচ্ছেন, আমরাও যে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি, দেখুন আমরা কেউই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করি না, সম্মান করি এবং সম্মানের সঙ্গেই বলছি। এবং তার সঙ্গে সঙ্গে অমিকেশ বাবু, আমার শুধু একটি বিষয়ের দিকে অত্যন্ত আলোকপাত করতে ইচ্ছে করছে, তা হলো দুটো বিষয় হয়। এক, আমি ইচ্ছে করে বলেছি, আরেকটি হয় যে আমি মিডিয়া ট্রায়াল পাওয়ার জন্য বলেছি। অনেকে মিডিয়া ট্রায়াল নিয়ে নানান রকম কথা বলেন মিডিয়া ইচ্ছে করে নাকি ভুল খবর সম্প্রচার করেন। আচ্ছা, আমি বলছি অম্বিকেশ বাবু, এই সব কিছু কি আদৌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ভেবেচিন্তে বলেন না, নাকি এটাও আদতেও সামনে থাকার চেষ্টা, মিডিয়া ট্রায়ালে থাকার চেষ্টা, রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অস্তিত্ব বারংবার প্রমাণ করার একটি চেষ্টা? কোনটা? আপনি শেষে যে কথাটি বললেন ওটাই। তিনি জেনে বুঝে এই কথাগুলি বলেন। অনেক সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে কথা বলতে গিয়ে ভুল তথ্য বেরিয়ে যায়। আর যদি আমি মানুষ হই, আমি যদি সত্যের প্রতি আমি শ্রদ্ধাশীল হই, আর আমি যদি পরে বুঝতে পারি কোন একটা কথা বলবার সময় সেটা ভুল বলা হয়ে গেছে, আমি পরে নিশ্চয়ই সেটা স্বীকার করে নেবো যে একটা ভুল আমি বলে ফেলেছি, এটা উচিত হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটা উদাহরণ দিচ্ছি, এবং শত শত উদাহরণ আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর 41 সালে মারা গেছেন, 46 সালে এসে ফলের রস খাওয়ালেন, এটা নিয়ে তো মিডিয়াতে প্রচুর চর্চা হয়েছে। কিন্তু আপনি কখনো শুনেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে না, আমি এটা আমার স্লিপ অফ টাং হয়েছে, আমি বলার সময় বলে ফেলেছি, কিন্তু এটা আদৌ সত্য না? বলেছেন? সিধু কানু ডহর বাবু কোথায়? এখন ডহর বাবু যে কাউকে বলে কোনো লোক নেই, তিনি কখনো সেটা স্বীকার করেছেন? পরবর্তী সময় করেননি। অর্থাৎ তিনি সচেতন ভাবে সুনিতা চাওলা কি কল্পনা উইলিয়ামস এই যে কথাগুলো বলছেন, বা একসময় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা জেনে রাখুন, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে বিধানসভায় নাকি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ বিল পাস করিয়েছিলেন। মানে কি মিথ্যের অপলাপ! আমি কোনো ব্যক্তিকে অশ্রদ্ধা করতে চাই না, কিন্তু কোনো ব্যক্তি যদি অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে,
আমি যদি সত্যের প্রতি শ্রদ্ধাশীল হই, আমার যদি মেরুদণ্ড সোজা থাকে, আমাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে যেটা মিথ্যে কথা, এটা অসত্য কথা। অর্থাৎ আমাদের দুঃখ হলেও, দুর্ভাগ্যজনক হলেও, দুঃখিত হলেও, দুর্ভাগ্যজনক হলেও আমাদের রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, তিনি মিথ্যে কথা বলছেন এবং তিনি জেনে বুঝে মিথ্যে কথা বলছেন এবং খবরে থাকার জন্য মিথ্যে কথা বলছেন, মূল বিষয় থেকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মিথ্যে কথাগুলো বলছেন। এবং এটা হচ্ছে তার রাজনৈতিক একটা সংস্কৃতি, যদিও আমরা এটা কখনো রাজনীতির সংস্কৃতি হওয়া উচিত নয়, একেবারে, ধর্ম অঙ্কিশ নিয়ে বাবু- রাজনীতি হওয়া উচিত নয়। ঠিক বলেছেন, ডিভাইড অ্যান্ড রুল কনসেপ্টে বারংবার ইতিহাস সাক্ষী থেকেছে, শুধু অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। আমি এখানে সুপর্ণার কাছে একটু যাব। সুপর্ণা, নিশ্চয়ই তোমার মনে থাকবে বিভিন্ন ক্ষেত্রে সুকুমার নাম শব্দটা অনেকবার উঠে আসে, কোনো ভুল ক্ষেত্রেই সুকুমার ভুলটা করেছে। দেখুন, সুকুমার ভুলটা করেছে কিনা এক্ষেত্রে আমরা বলতে পারবো না, কিন্তু হুমায়ুন কবিরের মন্তব্যটা তুমি একটু বলো। একেবারেই। অম্বিকেশ বাবু, আপনাকে একটু জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিল, মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব, সেই মন্তব্যেরই কিন্তু পাল্টা মন্তব্য করতে থামেনি কিন্তু হুমায়ুন কবির। তিনি ঠিক কি বলেছেন? তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী যদি তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেয়, তাহলে তারা বসে থাকবে না, তারা রসগোল্লা খাবে না, তারাও উল্টে ঠুসে দেবে। ব্যাক টু ব্যাক রাখি। এই ধরনের কথা, ঠুসে দেব, অন্যজন বলছে চ্যাংদোলা করে ফেলে দেব, সত্যিই কি এই রাজনীতির ময়দানে শব্দ চয়নটা কি গুরুত্বপূর্ণ নয়? যে একেবারেই। যার মতো করে যেটা ইচ্ছে সেটাই বলতে পারে। অমিকেশ বাবু, আপনার থেকে এই উত্তরটা অবশ্যই নেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যাক টু ব্যাক এটাও দেখানো দরকার যে শুভেন্দু অধিকারী এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ব্যাক টু ব্যাক কি বলেছিলেন, দেখুন। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেনি। ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না, আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা আছে। উনি যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। অম্বিকেশ বাবু, শুনলেন নিশ্চয়ই যে ঠিক কি মন্তব্য করেছেন হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু অধিকারী গোটা রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যখন ভরতপুরে আসবেন মুসলিমরা দেখাবে মুসলিমদের ঠিক কি ক্ষমতা, মুখে ঠুসে দেওয়ার কথা বলছে। এই যে ধরনের শব্দচয়ন, যে বিষয়টা শুরুতেই বলছিলাম, এগুলো কি রাজনীতির ময়দানে ব্যবহার করা যায়? শব্দচয়ন কি সত্যিই গুরুত্বপূর্ণ নয়? আমি আবারও সে একই কথা বলবো যে দুর্ভাগ্যজনক আমরা বাঙালি এই পশ্চিমবঙ্গের একজন বিধায়ক বা বিরোধী দলনেতা যে ভাষায় কথা বলছেন, হ্যাঁ, কিন্তু আমি আবারও বলছি এটা কেশব ভবনের একবারে পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, এবং এই পরিকল্পনার পেছনে কেবলমাত্র ভোট রাজনীতি আছে। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে যদি রুটি রুজির সমস্যা বা বিষয় সামনে চলে আসে, নির্বাচনী প্রচার অভিযানে চলে আসে, তাহলে এই দুটি দলের অবস্থা খারাপ হবে। কারণ দুটো দলই রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল। এবং আমরা দেখেছি এই যে সন্ধ্যাকালীন যে টিভিতে সব আসর বসে, আসরে দেখবেন যখন রাজ্যের কোনো সমস্যা নিয়ে কথা বলা হয়, তখন রাজ্যের শাসক দলের নেতারা বিজেপি শাসিত রাজ্যের দিকে আঙুল তোলে। আবার যখন বিজেপির কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়, তখন তারা রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা করে। অর্থাৎ কখনো মানে দেশের সংবিধান অনুযায়ী রুটি রুজির সমস্যা নিয়ে কেউ আলোচনা করে না। এত বড় দুর্নীতি আমাদের রাজ্যে হয়েছে। 26,000 শিক্ষক নিয়োগের যে প্রশ্ন, সেটা সুপ্রিম কোর্টে চলে আছে, সেই নিয়ে কোনো চর্চা আছে? স্বাস্থ্য দপ্তরে যে চরম দুর্নীতি চলছে, চিকিৎসা মানে কেন্দ্র মানে হাসপাতাল কলেজের যে
আরজিকরের মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনা, সেখানে কোনো আলোচনা আছে? অর্থাৎ, কিন্তু আমি আবারও বলবো যে রাজ্যের যিনি প্রধান 1 নম্বর নাগরিক, রাজ্যপাল চুপচাপ বসে আছেন কেন? বিধানসভাতে যখন বিরোধী দল এই কথা বলছেন, একজন বিধায়ক তিনি, রাজ্যপাল তো শপথ বাক্য পাঠ করান। একেবারে এই সব প্রশ্নই সত্যি বারংবার করে দানা বাঁধে। আর ঠিক এখানেই আমার রবি ঠাকুরের হারিয়ে যাওয়ার কবিতাটা মনে পড়ে যায়, যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কি হয়েছে বামি নিজ থেকে কেঁদে কয় হারিয়ে গেছি আমি। আর ঠিক এখান থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক বলুন, প্রত্যেকে হারিয়ে যেতে শুরু করেছে। সুপর্ণা। একেবারে অম্বিকা শুভ, আমাদের হাতে সময় খুব কম, সেই কারণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অঞ্জন, আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, রাজ্যের রাজনীতিটা ঠিক কোন জায়গায় অবস্থান করছে, সামনেই 26-এর নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এই ধরনের কার্যকলাপ সাধারণ মানুষকে মূল জায়গা থেকে সরিয়ে দেওয়ার, সাধারণ মানুষকে যে মূল জায়গাটা, নিজেদের যে সুবিধা অসুবিধার কথা আমরা জানি, বিধানসভা বা রাজ্যসভায় যারা রয়েছেন তারা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করেন, সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরেন, কিন্তু সেখানে সেই সমস্ত কথা হচ্ছে না, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আজকের মতো আমাদের এই অনুষ্ঠানে এই পর্যন্ত। আমরা আরো অন্যান্য খবর নিয়ে আসবো, তার আগে নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।